This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. मौत हो गई। किसकी मौत हो गई है? मेरी मम्मी थे। ज्यादा घायल 20 आदमी से ज्यादा घायल हुए। तो लोग ऊपर से नीचे भी आ रहे थे, नीचे से ऊपर जा रहे थे, मिसमैनेज हुआ तब। नहीं था कौन कैसे चढ़ रहा है उतर रहा है, किसी को कोई लेना देना नहीं। पब्लिक अपने आप चढ़ रही है, अपने आप उतर रही है। सीटें 15 नंबर पे चला गया और पुलिस वाला रहता ना तो मेरा दोस्त भी मेरे पास रहता। अभी हम इस मुद्दे पे कोई राजनीति नहीं करना चाहते हैं। मोक्ष लाभ हलो ना, डूब देवा हलो ना अमृत कुंभे। प्रयागराजे त्रिवेणी संगमे पौঁছানোর आगे नयादिल्ली स्टेशने 18টি प्राण चले गেল। বিশৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি হলো। ট্রেন আসলো, হুড়োহুড়ি করে তারা উঠতে গেলেন, পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি, এবং অনেকেই আহত হয়েছেন। ফলে মহাকুম্ভের এক মহা বিশৃঙ্খলা। পূর্ণ স্নানে জীবনের সমস্ত পাপ, দুঃখ, গ্লানি ধুয়ে মুছে সাফ করতে এত তাড়া, শেষে পাশের মানুষটা তার পায়ের চাপে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, এই সেন্সটুকু অনেকের হচ্ছে না। তারা সবাই নাকি পুণ্য লাভের জন্য, পুণ্য স্নানের জন্য যাচ্ছেন। ভাবুন একবার। 29শে জানুয়ারি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, মৌনী অমাবস্যার দিন ছিল। আগে এই ছবিগুলো একটু দেখুন, আমি তারপরে বলছি। দেখুন কিভাবে ট্রেনে ঢুকছেন তারা জানালা দিয়ে। বিশৃঙ্খলা বলবো না এই পরিস্থিতিকে, আপনারা কি বলবেন? যেটা বলছিলাম, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন শাহী স্নানের হুড়োহুড়িতে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে 30 জন মারা যায়। মানে সরকারের তরফ থেকে এই সংখ্যাটা 30 জানানো হয়। সেই বিশৃঙ্খলায় ফিরল 15ই ফেব্রুয়ারির রাতে, গতকাল দেশের রাজধানী শহরের একটি স্টেশনে, নিউ দিল্লি স্টেশনে। এরকম একটা মর্মান্তিক ঘটনা কেন ঘটল? কারণ আমরা তো শুনলাম যে এই ঘটনাটা ঘটার আগে সেই স্টেশনে এরকম ভিড় হতে পারে, হুড়োহুড়ি হতে পারে, এত মানুষ সেখানে আসবেন, ওটা একটা মিডিয়াম, একটা মাধ্যম। তো সেইখানে কি কি ব্যবস্থা, পদক্ষেপ করা যেতে পারে তার জন্য একটা মিটিং হয়েছিল শোনা যায়, বিশৃঙ্খলার পরেও হয়েছে। কিন্তু শনিবার রাতে ঠিক কি ঘটেছিল আসুন একবার দেখি। प्लेटफार्म तो खाली था, प्लेटफार्म पे भीड़ नहीं थी। प्लेटफार्म में तो सवारियां गाड़ियों में बैठी हुई थी। जितनी भी भीड़ थी सब पुल के ऊपर थी, और जो भी ड्रामा हुआ सब पुल के ऊपर ही हुआ है। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ভয়াবহ স্মৃতি বহনকারী সেই ফুটব্রিজের ওপরে, যেখানে গতকাল রাতে 18টি প্রাণ চলে গিয়েছে। 9 बजे के आसपास हुई थी ये घटना। আমাদের ঠিক পিছনে রয়েছে 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্ম, যেখান থেকে ভিড়ের স্রোত আসা শুরু হয়। গতকাল যখন রাত 9:30টার সময় ভিড় কার্যত উপচে পড়ছে, পরপর 2টি ট্রেন সেই সময় লেট করেছে, স্বর্ণজয়ন্তী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর এক্সপ্রেস। যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবেন তাদের কাছে খবর ছিল না। ফলত তারা এই 12-13 প্ল্যাটফর্ম, সেখান থেকে তারা ক্রমশ এই দিকে, অর্থাৎ যেদিকে আমি হাঁটছি সেদিকে তারা এগিয়ে আসতে শুরু করে। 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম, এবং এখানে দুদিকের দুটি রাস্তা, একদিকে নেমে গেছে সিঁড়ি, অপর দিকে নেমে গিয়েছে একটি এসকেলেটার। আর ঠিক এখানেই, অর্থাৎ এই জায়গাতে দাঁড়িয়েছিলেন যারা প্রয়াগে যাওয়ার যাত্রী, তারা দাঁড়িয়েছিলেন এই 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে। प्रयागराज भी लगी हुई थी, इधर मटवाड़ी लगी हुई थी। उसी टाइम ज़्यादा पब्लिक का 13 नंबर पर भी बहुत भीड़ थी। जैसे गाड़ी देखी उधर के लोग इधर ही आए थे, तो वहीं पे भगदड़ मच गई थी, ऊपर भी ज़्यादा लोग खड़े थे। बहुत ज्यादा पब्लिक हो गई थी, और पब्लिक को बहुत कंट्रोल करा पुलिस ने, लेकिन पब्लिक इतनी हो गई थी कि लिमिट से ज्यादा वो संभाल ही नहीं पा रहे थे, इतनी पब्लिक आ गई थी। पर पुल के ऊपर जो है वो भगदड़ मच गई, उसकी वजह से जो भी नुकसान हुआ वही हुआ है।
এখান থেকে কিছুক্ষণ আগেই বেরিয়ে গিয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস এবং প্রয়াগরাজ এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার পর তারা অপেক্ষা করছিলেন যে পরবর্তী প্রয়াগরাজ এক্সপ্রেস কখন আসবে বা স্পেশাল ট্রেন কখন আসবে। সেই সময় হঠাৎ করে খবর আসে যে পাশের 16 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ ঠিক এর পাশেই রয়েছে 16 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যারা প্রয়াগরাজের জন্য টিকিট কেটেছেন, বিশেষত জেনারেল টিকিট কেটেছেন, তারা দৌড়দৌড়ি শুরু করে দেন, অর্থাৎ এইখান থেকে এই সিঁড়ি দিয়ে তারা উঠে আসতে শুরু করেন এবং তারা 16 নম্বর প্ল্যাটফর্মে 10টা 20 এই স্পেশাল ট্রেন তারা ধরার চেষ্টা করেন। लोगों को लगा कि वो स्पेशल ट्रेन पकड़ लें, उस स्पेशल ट्रेन को पकड़ने के लिए लोग फुटओवर ब्रिज की तरफ गए। सीढ़ियों से लोग ऊपर से नीचे भी आ रहे थे, नीचे से ऊपर जा रहे थे। যে সিঁড়ি দিয়ে আমি এই মুহূর্তে নামছি, যেখানে এই মুহূর্তে কার্যত হাতে গোনা লোক, ঠিক সেই জায়গাতেই গতকাল আমরা যে খবর আমরা পেয়েছি, গতকাল এই সিঁড়িতেই হাজার হাজার লোক তারা উপরে ওঠার চেষ্টা করেন পাশের এই 16 নম্বর প্ল্যাটফর্মে যাবেন বলে। আর অপর দিক থেকে 12 এবং 13 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেস এবং তার পাশাপাশি ভুবনেশ্বর রাজধানীর আসার কথা ছিল, সেই যাত্রীরা তারা নিচে নামার চেষ্টা করছেন। यहाँ पे ट्रेन आने की सूचना मिल रही है, वहाँ की पूरी भीड़ शिफ्ट हो रही थी। यहाँ पे जितने चढ़ गए ट्रेन निकल गई, जो बचे नेक्स्ट जहाँ का अनाउंसमेंट हो रहा है फिर वहाँ पूरा शिफ्ट हो रही थी। व्यवस्था ठीक से नहीं की गई है। जिस तरह से अनुमान है, आपको पता है कि महाकुंभ में इतने लोग आएंगे, प्लेटफॉर्म का बदली करना, ये सब ठीक नहीं है। যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, একেবারে সিঁড়ির ঠিক সেই অভিশপ্ত জায়গা যেখানে আমরা যে ছবি দেখেছি যে মানুষের জামা কাপড়, জুতো, তাদের ব্যাগ সমস্ত কিছু পড়ে রয়েছে, ঠিক এখানেই মানুষ হুমড়ি খেয়ে পড়ে যান। তাদের উপর দিয়ে যে জনস্রোত, অর্থাৎ যারা একদিক থেকে উপরে ওঠার চেষ্টা করছেন আর বিপরীতমুখী স্রোত নিচে নামার চেষ্টা করছে, ফলে ধাক্কাধাক্কিতে মানুষ এখানে পড়ে যান এবং এখানে ভয়াবহ ঘটনা ঘটে। 18টি প্রাণ সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। जब इतना होने के बावजूद भी हमने बीएसएफ वाले को बहुत ज़्यादा रिक्वेस्ट किया, सर ऐसी ऐसी बात है, मर जाएगी, कोई हमको हेल्प चाहिए, हेल्प दीजिए लेकर के। उन लोगों ने नहीं, फिर 100 नंबर पे हमने बात किया, वो लेकर आए लेकिन ख़त्म हो गया। मेरी छोटे वाले भाई की वाइफ और मेरी बेटी थी, छोटी बेटी फंस गई थी, तो उनको निकाला मैंने, जिसमें मेरी जो बहन थी वो आधे घंटे बाद मिली हमें। तो जबकि वो आधे घंटे बाद मिली तब तक वो मर चुकी थी। এবার একটা প্রশ্ন করি, যাত্রীদের মধ্যে এই বিশৃঙ্খলা তৈরি হলো কেন? ট্রেন ঢুকলে স্টেশনে হুড়োহুড়ি হয়, নিউ দিল্লির মতো একটা ব্যস্ত স্টেশনে হুড়োহুড়িটা হবে, সেটা স্বাভাবিক, চেনা ছবি। অচেনা যেটা, সেটা হলো এক বৃদ্ধ কুলির মুখে। আপনারা শুনলে বুঝতে পারবেন কেন আমি এই প্রশ্নটা আরো একবার তুললাম। শুনুন কি বলছেন এক বৃদ্ধ কুলি। भीड़ कभी जिंदगी में नहीं देखी मैंने, ऐसी भीड़ कभी जिंदगी में नहीं देखी। कुली भाई दौड़ के आए, पूरे कुली भाइयों ने रास्ता ब्लॉक किया, ब्लॉक करके पब्लिक को रोक के और लाश निकाली। 15 हमने लोड किए और आगे पता नहीं है, 15 हमने लोड किए। তিনি বলছেন যৌবন থেকে বার্ধক্যে নিউ দিল্লি স্টেশনে 44 বছর হয়ে গিয়েছে। তিনি বলছেন এত ভিড় তিনি কখনো দেখেননি, ভিড় দেখে শিউরে উঠেছিলেন। তখনও জানতেন না চোখের সামনে এমন এক মর্মান্তিক দৃশ্য দেখতে হবে, যার পরিণতি এমনটা। সূত্র বলছে কুম্ভের এই হুজুগে রোজ 1500 টিকিট বিক্রি হয়েছে। রেল যথেষ্ট সতর্ক ছিল। এই যে বৃদ্ধ কুলি যিনি বললেন 44 বছরে তিনি এরকম দেখেননি, কিন্তু 144 বছর পর যে মহাকুম্ভ আসছে সেখানে পরিস্থিতি, ভিড় কোথায় যেতে পারে তার আগাম করতে পারলেন না, তারা ব্যবস্থা নিতে পারলেন না। প্রশ্ন রয়ে যাচ্ছে। ঘন্টার মধ্যে প্রায় 1500 জেনারেল টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তখন প্রশাসন কি করছিল? যারা ভিড় ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন, যারা এই জায়গাতে আরপিএফ প্রতিদিন মানুষকে সামলান, তারা কি করছিলেন? কিন্তু যদি এখানে প্রায়শই যারা আসে তাদের বক্তব্য শোনা যায়, তাহলে দেখা যাবে যে গতকাল যে সমস্যা হয়েছিল একেবারে এন্ড মোমেন্টে এই জায়গা থেকে পাশের 16 নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেন ঘোষণা করে দেওয়া হলো এবং মানুষ ছোটাছুটি শুরু করলেন, সেই ঘটনা প্রায়শই ঘটে, অর্থাৎ এটা নতুন কোনো ঘটনা নয়। डेली क्राउड आ रहा है, डेली रेलवेज एंड आरपीएफ एंड जीआरपी इस सिचुएशन को हैंडल कर रही है लास्ट एक महीने से। बट आज का जो दिन था उसमें जो कुछ ऐसा स्पेस एंड टाइम के बीच में 10-15 मिनट के उसमें गैप में कुछ ज्यादा ही क्राउड के कारण लोग कोई लाइन बना के नहीं ट्रैवल कर रहे हैं, बस भीड़ बहुत ज्यादा है वहाँ पे। फैसिलिटीज मुझे थोड़ी कम लगी है सर, बहुत व्यवस्था जीरो व्यवस्था है,
ব্যবস্থা নেই है। এই যে প্ল্যাটফর্ম আমরা দেখছি, সেই প্ল্যাটফর্মে যত মানুষ এখানে থাকতে পারেন বা দাঁড়াতে পারেন, তার থেকে অনেক বেশি সংখ্যায় মানুষ এই কুম্ভ মেলার জন্য এখানে আসতে শুরু করেছেন। এবং যে অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে যে কুম্ভ মেলার জন্য প্রচুর ট্রেন বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু পরিকাঠামো বাড়ানো হয়নি। কারণ এই যে সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের মাত্র 2 বা 3টে সিঁড়িই কিন্তু অপর দিকে যাওয়ার জন্য একমাত্র যোগাযোগের মাধ্যম। কারণ উল্টো দিকে যে এসক্যালেটার আমরা দেখিয়েছি, সেই এসক্যালেটার অধিকাংশ সময় হয় বন্ধ থাকে, নয় সেখানে এসক্যালেটারের সিঁড়িতে দুজনের বেশি দাঁড়াতে পারে না। যে লিফট রয়েছে, লিফটে 5 থেকে 7 জনের বেশি কখনোই চড়তে পারে না। ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা কিন্তু যে কোনো সময় থেকে গিয়েছিল। ये वो सीढ़ियों वाला पूरा रूट है प्लेटफॉर्म नंबर 14 और 15 का। और ये देखिए पूरे के पूरे जो लोहे के ग्रिल्स है, ये पूरे के पूरे ग्रिल्स टूट चुके हैं। ये देखिए दूसरी तरफ की तस्वीर भी यहाँ पर दिखाई है। और ये यही स्थिति होती है। अभी तो फिलहाल आपको कुछ लोगों की भीड़ यहाँ पर नजर आ रही है, कुछ लोग नजर आ रहे हैं कि किस तरीके से सामान लेकर वो इन सीढ़ियों का सहारा लेते हुए ऊपर प्लेटफॉर्म की तरफ जा रहे हैं। उस वक्त का क्या मंजर होगा। एक और तस्वीर ये देखिए, किस तरीके से लोहे के ये ग्रिल्स पूरी तरीके से टूट चुके हैं। लोगों का सामान हर तरफ बिखरा हुआ नजर आ रहा है। कि आखिर स्टेशन पर भगदड़ के हालात बने क्यों, इसका जवाब नहीं मिल पाया। किसकी लापरवाही से लोगों ने जान गंवाई, इसका जवाब भी अभी तक नहीं मिल पाया है। একদম এই প্রশ্নের উত্তর কি রেল কর্তৃপক্ষ দেবে? একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে স্টেশনের পরিকাঠামো নিয়ে বৈঠক করেছিল রেল মন্ত্রক। কুম্ভযাত্রার উপচে পড়া ভিড় কিভাবে সামলানো যায় তা নিয়ে আলোচনা হয়। তারপরেও কেন সামলানো গেল না? ঘটনা ঘটে যাওয়ার পরেও আমরা জানতে পেরেছি উচ্চ পর্যায়ের একটা তদন্তের নির্দেশ, এবং সেই নির্দেশে প্রাণ ফিরে আসবে না সে জানি, ফলে সে প্রশ্ন আর রাখছি না। কিন্তু এই ঘটনার পরেও আরও একটা বৈঠক হয়েছিল। আর এই দুর্ঘটনা নিয়ে অমিত শাহর সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী, আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। কিন্তু বিরোধীরা রাজনীতির লাইন ধরেই ছুটছে। রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে কি লিখেছেন আসুন দেখি। তর্জমা করলে দাঁড়ায়, এই ঘটনা রেলের ব্যর্থতা ও সরকারের অসংবেদনশীলতাকেই আবারও প্রমাণ করলো। তার দলের মুখপাত্র পবন খেরার স্টেশনের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তুলেছেন। লালু প্রসাদ যাদব থেকে অখিলেশ যাদব, আপ থেকে তৃণমূল। রেলের সঙ্গে কেন্দ্রের গাফিলতির দিকেই তারা অভিযোগের আঙুল তুলছেন। रेलवे का एक गलती है, रेलवे के मैनेजमेंट से लापरवाही की वजह से इतने लोगों की मौत हुई है। कल हमारे पत्रकार मित्र बता रहे हैं कि किस तरह से प्लेटफॉर्म को बंद करके सफाई का अभियान चालू हुआ, कि कैसे कोई सबूत, कोई अवशेष न रह जाएं जिससे भगदड़ की और डिटेल्स लोगों को मिल सके। हादसे के सबूत कैसे मिटाने की कोशिश की गई, ये भी एक बहुत बड़ा सवाल। अब ये देखिए तस्वीर, ये देखिए संदीप, क्या आप दिखा पा रहे हैं? ये एक बच्चे का टिफिन यहाँ पर नजर आ रहा है, एक काले रंग का बैग इसमें नजर आ रहा है, एक और बैग नजर आ रहा है, एक जूता नजर आ रहा है, एक और शूज नजर आ रहा है। ये छोटे बच्चे का क्रॉक्स मैं देख पा रही हूँ इस वक्त, मुझे यहाँ हमारे फ्रेम में नजर आ रहा है। तो ये देखिए अंजलि, ये वो तमाम हादसे के वो सबूत हैं जिन्हें जल्द से जल्द मिटा दिया गया। और मिटा तो दिया गया, लेकिन उस वक्त के जो हालात थे उसके तहत हम ये साफ तौर पर समझ पा रहे हैं। हम ये मांग करते हैं कि सारी सीसीटीवी फुटेज, क्या सीसीटीवी बंद था, सारी सीसीटीवी फुटेज उस वक्त की 9:50 से 11, साढ़े 11, 12 बजे रात की सीसीटीवी फुटेज जारी की जाए। Once again illustrates the Modi government's approach of minimum governance, maximum publicity. দেখুন, আমাদের দেশে যেখানে বড় জমায়েত হয় কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়। মাঝে মাঝে এই ধরনের দুর্ঘটনা আমাদের দেশে যেহেতু জনসংখ্যা এত বিপুল যে আমরা দেখেছি যে কুম্ভে একসাথে অনেক মানুষ জড়ো হয়ে যাওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। ये भी सही है कि यहाँ पे ज़्यादा ही भीड़ आ गई जिसकी अपेक्षा रेलवे ने नहीं की होगी, लेकिन ये दुखद घटना हुई है, इस पर विपक्ष को राजनीति नहीं करनी चाहिए। We demand that responsibility is established. We demand that the government is accountable, makes itself accountable. We demand that correct numbers are given about those who have lost their lives. To be so callous about a situation in which loss of life has occurred. নয়া দিল্লি স্টেশন রাজধানীর বুকে মৃত্যু মিছিল পদপিষ্ট এই রেলমন্ত্রী শুধু পাবলিসিটি হাঙ্গার রেলমন্ত্রী, কোথায় গিয়ে দুর্ঘটনা পাশে বসে থেকে ছবি তুলবেন। আর কত রকম দুর্ঘটনা, আর কতগুলো প্রাণ গেলে মনে হবে যে ওই চেয়ারটায় বসে থাকার নৈতিক অধিকার तार नहीं। जिम्मेदारी तो है ही रेल मंत्री क्या, पूरे केंद्र सरकार की जिम्मेदारी है। रेलवे केंद्र सरकार की संपत्ति होती है, वहां पे कुछ भी भगदड़ होगी तो जिम्मेदारी हमारी है। हम जिम्मेदारी से भागने वाले लोग नहीं है। क्या हुआ
जो अनाउंसमेंट्स हो रही थी, यात्री बता रहे हैं कि अनाउंसमेंट्स में बहुत कंफ्यूजन था, कौन से प्लेटफॉर्म नंबर पे कौन सी गाड़ी आएगी, इसमें आप लोगों ने कंफ्यूजन किया। लेकिन इनका क्या, इनकी जिम्मेदारी सिर्फ ये है कि कैमरे पे आके बाइट देके चले गए। किस तरह की भाषा बोली जा रही है, ये राजनीति का विषय नहीं है, ये तो इस वक्त संवेदना का विषय है। যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যেভাবে রেলের সেফটি, সিকিউরিটি, মনিটরিং গোটা পরিচালন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। রাজনীতির লাইনে, কিন্তু জনতা কি বলছেন? এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও ভ্রুক্ষেপ নেই। ট্রেন ধরতে সেই হুড়োহুড়ি, সেই বিশৃঙ্খলার গতকালের ছবিটা আবারও ধরা পড়লো। দেখুন, জানালা দিয়ে ঢুকছেন তারা। আজ বিকেলের ছবি, সেই 16 নম্বর প্ল্যাটফর্ম। যেটা কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম, আপনারা জানেন 144 বছরে একবার সেই মহাকুম্ভে স্নানের জন্য ধর্মপ্রাণ হিন্দুর আকুলি থাকবেই, দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটছে, বারবার আগুন লাগার খবর সেখানে আপনাদের দেখিয়েছি, পদপিষ্ট হয়ে এতজন মানুষের মৃত্যু। তারপর গতকাল নয়াদিল্লি স্টেশনের এই মর্মান্তিক ঘটনা। পূর্ব বর্ধমানের তালিতের সভায় কিন্তু সেসব একেবারেও উঠল না। नमस्ते सदा वत्सले मातृभूमे, प्रभो शक्तिमन् हिन्दुराष्ट्राङ्गभूता, তালিতের সাই কমপ্লেক্সে সভা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনেক টানাপোড়েনের পর হাইকোর্টের নির্দেশে সভা হয়, সেখানে সরসঙ্গ চালক দিলেন হিন্দুত্বের পাঠ। আরএসএস প্রধানের কণ্ঠে হিন্দুত্বের পাঠ। संघ क्या करना चाहता है, तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है। हिंदू समाज का संगठन क्यों? क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है। भारत तब कहा जाता है जब उसका एक स्वभाव होता है। उस स्वभाव के साथ हम नहीं रह सकते, ऐसा जिनको लगा उन्होंने अपना अलग देश बना लिया। वो हिंदू समाज और भारतवर्ष एक रूप है, ये भारतवर्ष की पहचान है। इतिहास को देखते हैं तो सिकंदर के समय से जो आक्रमण शुरू हुए, वो ब्रिटिश राज तक आक्रमण ही होते रहे सदा। मुट्ठी भर बर्बर लोग बाहर से आते हैं, हमसे गुणों में श्रेष्ठ नहीं है, संपत्ति नहीं है उनके पास, हमारा शौर्य पराक्रम उनसे कई गुना ज्यादा है, लेकिन देखते देखते वो हमको गुलाम बनाते हैं। बार बार ऐसा होता है, एक बार होने से हम सीखते कुछ नहीं। और इसलिए इस समाज की स्थिति को सुधारना आवश्यक है। আরএসএস 100 বছর ধরে হিন্দুদের সংগঠিত করা চালিয়ে গেছে। হিন্দুত্ব ভারতবর্ষেরও ভবিষ্যৎ, বিশ্বেরও ভবিষ্যৎ। সবাইকে নিয়ে বেঁচে থাকার জিও আর জিনে দো, এই যে মতবাদ, এটা কেবল ভারতীয় এবং হিন্দুদের মধ্যেই আছে। যাদের মধ্যে নাই তারা নিজেরা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। বিশ্বের সমস্ত পীড়িত মানুষকে ভারতবর্ষ এই জন্য স্বীকার করেছে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র, আর এখানে গণতন্ত্র আছে, ধর্মনিরপেক্ষতা এই জন্যই আছে, ভারত একটা হিন্দুদের রাষ্ট্র। যতদিন হিন্দুরা এখানে সংখ্যাগুরু থাকবে ততদিন এগুলো থাকবে, নাহলে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান হয়ে যাবে। হিন্দুত্বের এজেন্সি বিজেপি আর আরএসএস নিয়ে রাখেনি, এটা হিন্দুরা দেয়নি। ফলে স্বঘোষিত হিন্দুত্বের এজেন্সি নিয়েছেন বলে যে বিজেপি বা আরএসএস দাবি করে, সেটা তাদের ব্যাপার। আমরা সব ধর্মকে সম্মান করি। মোহন ভাগবতের কথায় উজ্জীবিত প্রবীণ বিজেপি নেতা দিলীপ ঘোষ তাঁর মনের কথাটাই বলে ফেললেন। ভারত একটি হিন্দু রাষ্ট্র। ভাবুন তো, কোথায় দাঁড়িয়ে মোহন ভাগবত কথাটা বললেন? বর্ধমান। কেন বললাম এ প্রশ্ন? তার কারণ একসময় যাকে লালদুর্গ বলা হতো, সিপিআইএমের প্রাক্তন জেলা সম্পাদক অমল হালদার ছিলেন দোর্দণ্ড প্রতাপ নিয়ন্ত্রক সেই লালদুর্গ বর্ধমানে। মোহন ভাগবতজি বর্ধমানে এসেছেন, তার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে সংখ্যালঘুদের মধ্যে একটা ত্রাস তৈরি করে যাতে সমগ্র ভোটটা তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে দেওয়া যায়।
নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না। তার নিজস্ব লক্ষ্য যে বামপন্থীরা কোনো রকম যেন ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে তিনি সতর্ক। সংঘের সাথে রাজনীতি সরাসরি যোগাযোগ। ইতিমধ্যে সংখ্যালঘু সমাজের মধ্যে একটা ভাঙন তৈরি হচ্ছে, এটা তারা বুঝতে পেরেছেন। অতএব সমগ্র ভোটটা কিভাবে টিএমসির করে ঠেলে দেওয়া যায়, এটাই হচ্ছে আরএসএসের, মোহন ভাগবতজির মূল লক্ষ্য। চিরদিন আরএসএস বিরুদ্ধে লোক অপপ্রচার করেছে, তাও 100 বছর আরএসএস আছে এবং এগোচ্ছে। সুকান্ত মজুমদার কি বলেছেন আপনারা শুনেছেন। আরএসএস ভোটের রাজনীতিতে নেই। হাইকোর্ট যেদিন ভাগবতের সভার অনুমতি দিল, সেদিন জগন্নাথ চট্টোপাধ্যায়, সজল ঘোষরা কি বলেছিলেন? সজল ঘোষ না হয় তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন, কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় তো আরএসএস এর একজন স্বয়ং সেবক। এতদিন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের সবাই বাধা দেওয়া একরকম, আর এই মোহনজির সবাই বাধা দেওয়াটা কিন্তু আর একরকম। নিজেদের কফিনের শেষ পেরেক কিন্তু এটাই হয়ে গেল। আপনি আজ না হলে কাল মিলিয়ে দেখে নেবেন। নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না। আজকে সভা আটকাতে পারেনি, 26-এ নিজেদের হার আটকাতে পারবে না তৃণমূল কংগ্রেস। নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না। আরএসএস 100 বছর এমনি এমনি পার হয়নি। তার প্রধানের সভা, সেটা হাইকোর্ট থেকে হয়ে আসতে হবে, সংঘ পরিবার মোটেও ভালো চোখে দেখবে না। এর রেজাল্ট মমতা ব্যানার্জির নামের আগে প্রাক্তন বসিয়েই তবে এরা ছাড়বে, নিশ্চিন্তে থাকুন। নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না। আরএসএস যেহেতু বিজেপির অন্তরাত্মা, সেই কারণে এই আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল সেটা চলবে। राक्षस क्रोधित होता था, वैसे वैसे छोटा होता था, और फिर से अंगूठे जितना बन गया, तब कृष्ण ने उसको उठा के अपने पल्लू में बांध लिया। बाद में पूछा, ये कैसे हो गया? आपने कौन सा दाव चला, कौन से शस्त्र का उपयोग किया, कौन सा अस्त्र चलाया? कृष्ण का अस्त्र शस्त्र की क्या जरूरत है भैया? इसलिए दिमाग शांत रखो। पहली बात समझो अपनी शक्ति क्या है, उसको बढ़ाते रखो। समझो उनकी शक्ति क्या है, ये ठीक से समझते हो और शांत मन से सोचते हो, तब कब क्या करना सब समझ में आता है। অনেকে যেটা বলছেন, এটা কি প্রতিবেশী দেশের সঙ্গে কোনো সম্পর্কের বার্তা দিতে গিয়েই বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। কৃষ্ণের রাক্ষসকে বোতলবন্দি করার মতো ভারত বাংলাদেশকে বোতলবন্দি করবে? বাংলাদেশ আমাদের কাছে তো কিছুই না। সারা বিশ্বের সামনে ভারত এখন একটা মহাশক্তি। সেটা ডোনাল্ড ট্রাম্প যেভাবে মোদিজির পেছনে দাঁড়িয়ে আর চেয়ার ধরে দাঁড়িয়ে আছেন, দেখে বোঝা গেল যে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সম্মান কোথায়। তো আমাদের সেই জায়গাটা ছিল, থাকবে, সেই জায়গাটাকে ধরে রাখতে হবে। সেই জায়গায় পৌঁছানোর মতো আমাদের সামর্থ্য তৈরি করতে হবে, এটা আমাদের কাজ। আজকে পূজনীয় ভাগবতজি যেটা বলেছে, যে বেশি দিন আর নেই, বাংলাদেশের যে ঔদ্ধত্য এবং যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার এখনও অবধি চালিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনুস, কিছু গোষ্ঠীগত মৌলবাদী শক্তিকে খুশি করার জন্য, তাদের শিক্ষা খুব শীঘ্রই হবে। বাংলাদেশের কাছে সমস্যা আবার বাংলাদেশ বিভক্ত না হয়ে যায়। সেখানকার আর্থিক পরিস্থিতি, সামাজিক, সামরিক, প্রশাসনিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। ওখানকার এই যে প্রায় 20 কোটি মানুষ, তাদের জন্য আমাদের চিন্তা। অন্যদিকে বিজেপির ঘরের গোলমাল নিয়ে তৃণমূল নেতারা একটু ঠাট্টা তামাশা করবেন, তার উপায় আছে? এমনিতে হাওয়া ফুরফুরে থাকারই কথা, কিন্তু নানা দুর্নীতির অভিযোগে জেলে থাকা রথী মহারথীদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বাকি সবাই জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন। রেশন দুর্নীতিকাণ্ডে জেলে থাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে এসে ঘন ঘন ছুটছেন তার বিধানসভা কেন্দ্রে হাবড়ায়। পুরসভা একটি শিশুকে পোলিও টিকা খাওয়ালেন তিনি, তার মধ্যে বোমা ফাটিয়ে বসলেন রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি টার্গেট করলেন জ্যোতিপ্রিয় মল্লিককে, নাম উচ্চারণ করলেন না ঠিকই, কিন্তু টার্গেটে তিনি এলেন। একসময় যার বাড়িতে মাঝে মধ্যেই যেতেন বিশ্বম্ভর, আজ তার টার্গেটে। আর সেটা প্রমাণিত, ইডি প্রমাণ করে দিয়েছে। রেশনের খাদ্যশস্য নিয়ে আমি বিশ্বম্ভর 20 কুইন্টাল বেচেছি, 30 কুইন্টাল বেচেছি, 50 কুইন্টাল বেচেছি। এরা ট্রাককে ট্রাক, ওয়াগনকে ওয়াগন
এরা বেঁচে গিয়েছে। না, এই বিষয়ে আমি কিছু বলবো না, কারণ ব্যাপার হচ্ছে যে সাবজুডিস ম্যাটার। কিন্তু উনি তো অনেক কিছু দাবি করছেন এবং সারা ভারতবর্ষের যে রেশন দেওয়ার সূচকে আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সুনাম প্রচুর।